দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল অন্ধকার হটিয়ে আলোর পথ দেখানোর জন্য। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল অন্যায় দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য। এজন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে। 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই মানুষগুলো হতাহতের ব্যাপারে মামলা করতে গেলে ভুক্তভোগী পরিবারকে হয়রানি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তারা সাজানো মামলা এবং মিথ্যা মামলা করতে গেছে, তাদের মামলা রুজু হচ্ছে অতি সহজেই। তাহলে প্রশাসনের ভূমিকা কি এই পরিবর্তিত পরিস্থিতিতে? জুন 2024 সরকারি চাকুরিতে কোটা বহাল রেখে রায় দেয় হাইকোর্ট। কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চাকুরি প্রার্থীদের শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনের উপর দমন পীড়ন চালায় স্বৈরাচার শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনী। হাসিনার হিংস্রতা যতই বাড়তে থাকে ততই আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন রাজধানীর শাহবাগ থেকে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। সেখানে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি চালায় খুনের নেশায় মত্ত পুলিশ বাহিনী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদ বুক চিতিয়ে প্রতিবাদ জানায়। নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আবু সাইদ। এমন দৃশ্য সরাসরি এনটিভিতে সম্প্রচার হয়। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। শহীদ হন আবু সাইদ। সময় যতই গড়াতে থাকে শেখ হাসিনা ও তার লেলিয়ে দেয়া বাহিনীর হিংস্রতা আরও বাড়তে থাকে। রক্তপিপাসু শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর নির্মমতায় প্রতিদিনই বাড়তে থাকে নিহতের সংখ্যা। নিহতদের লাশ পর্যন্ত দাফন করতে দেয়নি পুলিশ ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। শহীদ তাহমিদের পরিবার সহ কয়েকটি পরিবার মামলা করতে গেলে মামলা না নিয়ে উল্টো ওই পরিবারগুলোকে হয়রানি করছে পুলিশ। পুলিশ এই শহীদ পরিবারের মামলা না নিলেও তাদের হয়ে কে বা কারা মামলা করছে? শেখ হাসিনা বিরোধী কর্মসূচিতে সবাই যখন আন্দোলনের মাঠে, তখন স্কুল শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া তামিমও পরিবারকে না জানিয়ে যোগ দেয় সেই আন্দোলনে। সেখানে পুলিশের গুলিতে নিহত হয় তাহমিদ। পরে যখন তার লাশ নিয়ে দাফনের উদ্দেশ্যে রওনা দেয় আত্মীয় স্বজন ও এলাকাবাসী, তখন সেই লাশ লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এমন পৈশাচিকতার মুখোমুখি হয়ে তাহমিদের পরিবার যখন মামলা করতে যায়, তখন তারা থানায় গিয়ে জানতে পারে মামলা হয়ে গেছে। যে পুলিশ তাহমিদকে গুলি করে হত্যা করলো সেই পুলিশই উল্টো বাদী হয়ে মামলা দিয়েছে। 1 মাস ঘুরেও হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দিতে পারেনি শহীদ তাহমিদ তামিমের পরিবার। সব স্বপ্ন
ভাই গেছে মানে তাহমিদের মতো আন্দোলনে গিয়ে নিহত হন যাত্রাবাড়ি শনিরাখড়া এলাকায় মাহাদি হাসান পান্থ নামের এক কলেজ শিক্ষার্থী। মৃত্যু শোক কাটিয়ে সন্তান হত্যার বিচার চাইতে যাত্রাবাড়ি থানায় গেলে পুলিশ জানায় আগেই মামলা হয়ে গেছে। মামলাটা আছে কয়েকদিন ঘুরতেছি, এই যে তারা তাল বানা করতেছে আমাদের সাথে। বাচ্চা ঘুরানোর পরে তদন্ত ওসির কাছে যান, ওসিকে যান ফোন দিচ্ছে, সকালে ওসি তদন্তের কাছে যান। মামলার এজাহারে দেখা যায় ২০২৪ সালের ৮ অক্টোবর যাত্রাবাড়ি থানায় মাহাদির চাচা পরিচয় দিয়ে নাদিম নামের এক ব্যক্তি মামলা করেছেন। তবে এই নাদিমকে চেনেন না বলে জানায় মাহাদি হাসান পান্থর পরিবার। আমি তো ওসিকে অনেক করছি, পরে যারা করছি যে আপনি অরিজিনাল কপি ছাড়া মামলা নিলেন কেন, অরিজিনাল কপি ছাড়া মামলাটা নিলেন কেন, এসে কোনো উত্তর দেয় না। ২০ জুলাই ২০২৪ সালে যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ১৬ বছর বয়সী ইফাত। পাড়ার ছেলেরা আন্দোলনে গেছে, তাদের পথ ধরে ইফাতও আন্দোলনে যোগ দেয়। পরে লাশ হয়ে ফিরে আসে পরিবারের কাছে। শেখ হাসিনার পতনের পরও মামলা দিতে গিয়ে হয়রানির শিকার হয় ইফাতের পরিবার। একটা মানুষকে আপনারা কয়বার ফাঁসিতে ঝুলাবেন? একটা মানুষের নামে কয়টা মামলা করা যায়? মামলা হবে না। জুলাই অভ্যুত্থানে মিরপুর ১০ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পুলিশের নির্মমতার ছবি তুলছিলেন নির্মাণ শ্রমিক সিফাত। সেখানেই তাকে পুলিশ গুলি করে হত্যা করে। কিন্তু এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সড়কে। এমন মিথ্যা তথ্য দিয়ে কেন মামলা করলেন সিফাতের বাবা? আরেক যুবক ইব্রাহিম, যিনি ছাত্র জনতার আন্দোলনে গিয়ে দৌড় খেয়ে মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে পা ভাঙলেন, তিনি কেন মিথ্যা তথ্য দিয়ে পুলিশ তাকে গুলি করেছে এমন ঘটনা সাজিয়ে মামলা দায়ের করলেন? তবে কি দুটো ঘটনাতেই অসৎ উদ্দেশ্য আছে? ২০ জুলাই ২০২৪ শেখ হাসিনা সরকার আন্দোলন দমাতে কারফিউ জারি করে। সেই কারফিউ ভেঙে রাস্তায় নামে আন্দোলনকারীরা। ওই দিন মিরপুর ১০ নম্বর চৌরঙ্গি মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় কাজ করছিলেন আব্দুল কাদের, ওবায়দুল আকমল, সিয়াম হাসান, কামাল হাওলাদার ও তার ছেলে সিফাত হোসেন। সে সময় ভবনের নিচে থাকা পুলিশের তাণ্ডবের ভিডিও ধারণের চেষ্টা করছিলেন সিফাত হোসেন। সিফাতকে লক্ষ্য করে নিচ থেকে গুলি চালায় পুলিশ। বুলেট সিফাতের মাথা এ4 করে দেয়। সিফাতকে বাঁচাতে ভবনের ৪ তলা থেকে নিচে নামিয়ে আনেন সহকারী ২ শ্রমিক আব্দুল কাদের ও আকমল। এরপর রিকশায় করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যে কোনো গুলাগুলি চলছিল রাস্তাতে, আমরা ভাত খেতেছিলাম, এর মধ্যেই নিচে মানে হয়াল্লা চিল্লা চেঁচা চলছে যে মানে বাঁচাও আমাকে, মরে গেলাম, আমার ছেলেকে বাঁচাও, মেডিকেল নিয়ে চলে, এরকম চিল্লা চেঁচা। তখন আমি এক পা করে নিচে নেমে এলাম, এসে দেখছি এই জায়গাতে রক্ত, মানে জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে, ওই জায়গাতে বেশি পড়ে আছে। কামাল আর এই যে আকমাল, এরা দুইজন মিলে ওই যে কন্ডাক্টরের কামালের ছেলেকে দুজন মিলে নিচে গেটের কাছে নিয়ে গেছে। দিয়ে আমরা সবাই মিলে ধরে রিস্কাতে উঠাই দিছি। এখান থেকে তখন ধরে নিয়ে গেছি নিচে, মানে তিনতলায় যায় তো সব কান্নাকাটি সব শুরু হয়ে গেছে। এর ভিতরে মালিকের বেটি দিঘি, ওই তো মনে করে যে অ্যাম্বুলেন্সকে ফোন দিতেছে, আরও আবির ফোন দিতেছে, সব ফোন দাদি করতেছে। এই ঘটনার ২৫ দিন পর সিফাতের বাবা কামাল হাওলাদার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি করা হয় স্বৈরাচার শেখ হাসিনা সহ ২৫ জনকে। মামলার এজাহারে দেখানো হয় সিফাত সেই নির্মাণাধীন ভবনের ৪ তলায় নয়, মিরপুর ১০ নম্বরে রাস্তা পার হবার সময় পুলিশের গুলিতে নিহত হয়। আর সেখানে আসামি করা হয় ভবনের মালিক জিয়াউল হককে, যিনি ঘটনার দিন নির্মাণাধীন ভবনের ৩য় তলায় তার নিজ বাসায় ছিলেন। ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী ও সিফাতের সহকর্মী ছিলেন
তারা বলছেন মামলার তথ্যে অনেক গরমিল রয়েছে। কামাল যিনি তিনি রাস্তায় ওনার ছেলেকে গুলি খেতে দেখেছেন এবং আপনারা নাকি কয়েকজন মিলে তার ছেলেকে ধরে 4 তলায় উঠিয়েছেন, মানে সে লাশ অবস্থায়। এটি কি সত্য কিনা? এটা সত্য না ভাই, কামাল এটা মিথ্যা কথা। এবছরের 20 জানুয়ারি রাতে ভবনের মালিক জিয়াউল হক, তার স্ত্রী সাইমা খানম সাথী ও 17 বছর বয়সী সন্তান আবির হোসেনকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। বাড়ির মালিককে মামলা দেওয়ার ঘটনায় বাদী কামাল হাওলাদার দাবি করেন তার ছেলে সিফাত রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার পর তার সন্তানের লাশ টেনে বাড়ির 4 তলায় উঠানো হয়েছিল। যেখানে আমার ছেলে মারা গেছে বা যে ফ্লোরে মারা গেছে ওইখানে আমাদের কোনো কাজ নাই। যেখানকার কথা ও বলতেছে জিয়া, যে এইখানে কামালের ছেলে কাজ করতে এসে মারা গেছে, কিন্তু ওইখানে আমরা ওদিনকার ওই বিল্ডিংয়ের ভিতরেই আমরা ঢুকি নেই। যদি বাইরে গুলি খাই তাহলে তো ওদের যন্ত্রপাতি ভিতরে থাকার কথা না। ওই বাক্সটাও এই জায়গাতেই পড়েছিল, কম করে 3-4 দিন কেউ লাড়ে নাই। তবে জিয়াউল হকের মেয়ে সুফিনাজ 20 জুলাইয়ের সেই দৃশ্যের ছবি তুলে রাখেন। সেখানে দেখা যায় পুরো 4 তলা জুড়ে ছিল রক্ত, দরজার সামনে পড়ে আছে সিফাতের রক্তাক্ত শরীর। ক্রাইম ওয়াচ টিমের কাছে সেই বর্ণনাই দিলেন সুফিনাজ। আমার বাবা ছিল আমাদের বাসায়, আমার 3 তলায়, ওর কামাল হাওলাদার তার থেকে টাকা নিচ্ছিল এখানটায়। সাথে সাথে আমরা আওয়াজ পাই, উপরে যখন আমরা যাই তখন দেখি কি এই অবস্থা। আমার ভাই ইভেন ওদেরকে অনেক হেল্পও করছে নামানোর সময়। তারপরে হলো যখন তার যে ভাইগনা, তার চোখ যখন নষ্ট হয়ে গেছে, ওকে কোলে করে পর্যন্ত নিয়ে গেছে। জিয়াউল হকের মায়ের দাবি, বিভিন্ন মাধ্যমে এখন হয়রানির শিকার হচ্ছেন তারা। অনিশ্চিত ভবিষ্যতের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হয়রানি করতেছে বা করতেছে। আমি একটা বুড়ো মানুষ ঘরের ভিতরে, এখন আমরা এত ন্যস্ত হচ্ছি যে আর বলার মতো না বাবা। আমি ওর শূন্যে ভাসতেছি বাবা। ক্রাইম ওয়াচ টিমকে কামাল হাওলাদার জানান, পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় বাড়ির মালিক জিয়াউল হকের সঙ্গে। ছেলের হত্যাকাণ্ডের স্থান কেন পরিবর্তন করে দেয়া হলো মামলায়, সেই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি কামাল হাওলাদার। সে আমার এই কেসটারে পুরো বানচাল করার জন্য, এবং আমার মামলায়ও কিন্তু আমি ওই অনেকে 300, 400, 500 আসামি দেয়, আমি কিন্তু 22 জন আসামি দিছি। আমার যদি ওই রকম কোনো আকাঙ্ক্ষা থাকতো, লোভ থাকতো, তাইলে কিন্তু আমিও 300-400 লোকের আসামি দিতে পারতাম। মেডিকেলের তথ্য বলছে গুলিবিদ্ধ হননি ইব্রাহিম, তিনি আহত হয়েছেন মানুষের পদপিষ্ট হয়ে। তাহলে তার মিথ্যা এবং সাজানো মামলায় কত মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। 2024 সালের 4 আগস্ট মিরপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে পায়ে একাধিক গুলি খেয়েছেন এমন অভিযোগ তুলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 67 জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ ইব্রাহিম নামের এই যুবক। তবে ইব্রাহিমের পায়ে গুলি লাগার ঘটনা জানতে আমরা যোগাযোগ করি তার সঙ্গে। মিরপুর 11 নম্বরে সাংবাদিক কলোনিতে দেখা করার কথা জানান ইব্রাহিম। ক্রাইম ওয়াচ টিমের সাথে যখন দেখা করতে আসেন ইব্রাহিম, তখন তাকে কিছুটা আতঙ্কগ্রস্ত দেখা যায়। কথা বলতে একদমই রাজি ছিলেন না তিনি। গল্পের ছলে এক ফাঁকে তিনি জানান, ঘটনার দিন তার পায়ে কোনো গুলি লাগেনি। উল্টো দিকে দৌড় দিতে গিয়ে ছাত্র জনতার পায়ের নিচে পড়ে তার পা ভাঙে। যখন ওরা গুলি সারে, গুলির ইয়াতে সব ছাত্ররা তো উল্টা দিক দৌড় দেয়। দৌড় দেওয়ার পর আমিও দৌড় দিই। পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার পুরো অনেকে পাড়ায় পড়ে গেছে, আমার পুরো অনেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমি তখন একা মাঠে, তখন আর ওইটা দাঁড়াইতে পারি না। ক্রাইম ওয়াচ টিমের সাথে এক এক সময় এক এক তথ্য দেন ইব্রাহিম। তবে তার মেডিকেল রিপোর্ট বলছে সেদিন পায়ে গুলিবিদ্ধ হননি ইব্রাহিম। এক্সরে করে পরে এক্সরে পরে দেখছে, এক্সরে রিপোর্ট আছে যে পাও আমার হাড্ডি ভেঙে গেছে। এখন কীভাবে ভাঙছে সেটা আর আমি বলতে পারতেছি না। আমার তো মাথা যন্ত্রণা, আমি পুরো অজ্ঞানের মতো।
তারপর ওইখান থেকে আমি গেছি পঙ্গুতে, ওইখানে টাকা চাইছিল বেশি, যে পাও জোড়া দিতে হবে, জোড়া দিয়ে হাড্ডি তারপর ভালো করতে হবে। পরে পঙ্গুতে চলে যাওয়ার পর ওইখানে আমার ট্রিটমেন্ট হয়। আর মামলা সংক্রান্ত বিষয়ে তিনি জানান, যাদের নামে মামলা দেয়া হয়েছে তাদের দু একজন বাদে কাউকে চেনেন না তিনি। সবাইকে তো আর চেনা যায় না, মাঠে তো সবারই চেনা যায়, দেখা যায় 5 জনরে চিনি বা আর 5 জনকে চেনা যায় না, ওদেরকে নাম তালিকা করে দেওয়া হয়েছে। তার খেয়ালি মনের সাজানো মামলায় তছনছ বহু পরিবার। এমনকি এই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিজীবী 2 ভাই। মামলা হয়েছে এমন খবর চাকুরিদাতা প্রতিষ্ঠান জানতে পারলে চাকুরি চলে যাবার আশঙ্কায় তারা নাম পরিচয় প্রকাশ করতে চাননি। বাদী এক বাক্যে বলতেছে যে না, আপনাদের তো আমি দেখিই না বা আপনাদেরকে আমি চিনি না, কীভাবে আপনাদের নাম আসছে এটা আমি আসলে সঠিকভাবে বলতে পারি না। মানসিক একটা টেনশনের মধ্যে আছি, তো কত রকম সমস্যা হতে পারে, সামাজিক একটা হয়রানি হতে পারি, মান সম্মানের ব্যাপার আছে। মানে মামলা যে হবে এটাও তো জানতে পারি না, যে এটা নামে যে একটা মামলা হবে, তা আবার এই 5ই আগস্টের এই কারণের জন্য, মানে এরকম তো মানে ধারণার মধ্যেই নাই। পরে এলাকায় মোটামুটি ছড়ায় গেল যে এরকম, মানে আমাকে যে চিনতেও না সেও এখন আমার চিনে যে এরকম একটা মামলা থাকছে। ধারণা করি যে হয়তো এটা ওই উদ্দেশ্য, মানে কিছু যদি মানে কিছু টাকা পয়সা যদি করা যায়, খসানো যায়, এছাড়া আর কোনো কারণ দেখি না। ফরিদপুরের মান্দার মোল্লা ঢাকায় মারা গেলেন 2023 সালে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন, এমনটি দাবি করে 2024 সালে আবারও মামলা করলেন তার স্ত্রী। তবে কি মান্দার মোল্লার মৃত্যু দুবার হয়েছে? তার স্ত্রী কেন এমন প্রতারণায় নামলেন? সাজানো মামলায় অনেকটাই দিশেহারা একটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী বিজয় দত্ত। 2023 সালের মিরপুর 1 নম্বর মাজার রোডের লেগুনা স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেন বিজয়, যেখানে উঠে আসে দারুসালাম থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম মিয়ার নাম। আর সেই সেলিম মিয়ার সহযোগী ছিলেন মান্দার মোল্লা। এই মান্দার মোল্লার স্বাভাবিক মৃত্যু হয় 2023 সালের 4 আগস্ট রাজধানীর মিরপুরে। তার লাশ দাফন হয় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্তী গ্রামে। বল্লভদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অলিউর রহমান জানান, 2023 সালে মান্দার মোল্লার জানাজায়ও অংশ নিয়েছেন তিনি। আমার জানা মতে সে মারা গেছে প্রায় 1 বছরেরও ঊর্ধ্বে, এতটুকু আমি জানি, এবং সেই জানাজায় আমি উপস্থিত ছিলাম, এবং তার কবরও এই উত্তর চণ্ডীবর্তী গ্রামেই হয়েছে। 2023 সালে মান্দার মোল্লার স্বাভাবিক মৃত্যু হয়, কিন্তু 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মান্দার মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী। ঘটনা সাজিয়ে 2024 সালের 17 সেপ্টেম্বর ঢাকার আদালতে মামলা করেন হেনা বেগম। এজাহারে উল্লেখ করেন 2024 সালের 18 জুলাই রাজধানীর মিরপুর গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়। এই বিষয়টা নিয়ে আমি মামলা করছি, এটা নিয়ে তো একটা সমাধানের ভিতরে আসছে। এখন আবার আপনার কাছে আবার কি বলবো, আপনি একটা গাছ দিয়ে নেন, আমিও আছি, এই সমাধানটা মুখে মুখে বলতে হয়ে যায়। মান্দার মোল্লার বড় ভাই নিজেই স্বীকার করছে, নিজেই বলছে যে আমার ভাই তো মারা গেছে স্ট্রোক করে, তাও 1-1.5 বছর হয়ে গেছে। কারণ বেসিক্যালি হচ্ছে তারা জানেই না হেনা বেগম আর সেলিম মিয়া মিলে এই কাজটা করেছে। হেনা বেগম যে মান্দার মোল্লার হত্যাকাণ্ড নিয়ে মামলা করেছেন, সেখানে 1 নম্বর সাক্ষী করা হয়েছে আসাদুজ্জামানকে। এই আসাদুজ্জামান জানান, মামলায় সাক্ষী করার বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে। যারা এই মামলাটা করছে বা যে থানা আছে তাদের কাছে আপনি দেখেন যে সাক্ষীর আমার কোনো সিগনেচার বা কোনো কিছু আছে না, সেটা আমি সিআইডি থেকে আমার বাসায় নোটিশ যাওয়ার পরে আমি জানছি। বাট ওনার নাম্বার ছিল, আমি কাগজে ওনার সাথে কথা বলছি, স্যার এই বিষয়ে আমি কিছুই জানি না। যারা জুলাই আগস্ট গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এই ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা ফায়দা লুটতে চায়, তাদের ব্যাপারে প্রশাসনের ভূমিকা কী? আর যারা মিথ্যা মামলা করে, তাদের ব্যাপারে আইন কি বলে? 2024 সালের 5 আগস্ট
স্বৈরাচার শেখ হাসিনার পতন মুহূর্তে পুলিশের গুলিতে রাজধানীর বাড্ডায় নিহত হন ফরিদপুরের সিরাজুল ইসলাম ব্যাপারী। মামলায় 120 জন আসামির মধ্যে ফরিদপুরেরই আসামি 59 জন, যারা সে সময় ঢাকায় ছিলেন না। এমনকি যিনি বাদী হয়ে মামলা করেছেন তাকেও চিনেন না বলে জানান নিহতের পিতা শফিকুল ইসলাম। এই মামলার আসামিদের মধ্যে একজন শিবরামপুর এলাকার পাট ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ দীপু মারা গেছেন জেল জুলুমের শিকার হয়ে, এমন দাবি তার ছোট 3 ভাইয়ের, এবং তারাও এই সাজানো মামলার আসামি। ওই মিথ্যা মামলা থেকে সে টেনশন বুক করে এই অবস্থা হার্ট অ্যাটাক করছে। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন শাহজামাল নামের এক ব্যক্তি। তার খালাতো ভাই আসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে 122 জনকে আসামি করে মামলা করে। 25 নম্বর আসামি করা হয় সজীব মিয়াকে। মামলা তুলে নেয়ার কথা বলে এই সজীব মিয়ার কাছ থেকে মোবাইল ফোনে টাকা দাবি করে আসলাম। আমি বললে যে আমাকে কিছু টাকা পাঠিয়ে দেন, আমি আপনার হলফনামা করে আপনাদেরকে উকিলের সাথে কথা বললে আপনাদেরকে রিলিজ করে দিই। 12,000 টাকা পাঠাইলে আমি একটা হলফনামা করে আপনাদের মুক্ত করে দিই। তো পরবর্তীতে ওনার এই টাকাটা দেওয়া হয়েছে এবং উনি এরপর থেকে মোবাইল বন্ধ করে ফেলাইছে, আর মোবাইল খোলে না। সজীব মিয়া ও তার ভাই বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ গ্রামে মুদি দোকানি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারা ঢাকায় ছিলেন না বলে দাবি। নারায়ণগঞ্জের মতো জায়গায় জীবনে কোনো দিন যাইনি আমি, সে জায়গায় আমি কিভাবে আসামি হইলাম? এমন মিথ্যা ও সাজানো মামলার প্রতিকার কি? যারা ভুক্তভোগী তারা কিভাবে রেহাই পেতে পারেন? মামলাগুলো যারা করতেছে যে আক্রোশের বশবর্তী হয়ে, এগুলি যদি ফাইন্ড আউট হয় তখন আমাদের তদন্তকারী কর্মকর্তা ওদেরকে তো মামলা থেকে বাদ দিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করবেন না। ইতিমধ্যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও 2টো কমিটি করে দেওয়া হয়েছে এই 5ই আগস্টের মামলাগুলোর বিষয়ে, এবং সেখানে যারা নিজেদেরকে নিরপরাধ দাবি করতেছে যে আমি এইটার সঙ্গে জড়িত না, তাদের সেখানে দরখাস্ত দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আদালতে যদি মামলা করে তাহলে ভুইফোর এই মামলা যদি কেউ করে থাকে তাহলে আদালতের উচিত এই মামলাগুলো বিচার বিশ্লেষণ করে এবং ইনফরমেন্ট, কমপ্লেইনেন্ট অ্যাট দ্য সেম টাইম আসামি যারা আছে তাদের বিস্তারিত জানে কিনা সে এইগুলো বিচার বিশ্লেষণ করা উচিত। আর তৃতীয়ত হলো যদি কোনো মামলা এরকম হয়ে থাকে তাহলে চার্জশিট থেকে সবাইকে এই ধরনের মানুষকে বাদ দিয়ে দেওয়া উচিত, ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া উচিত। দর্শক, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে যেন কেউ বিতর্কিত করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।